হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, রবিবার। বাজে এখন সকাল 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। ছুটির দিনটা যাতে রিল্যাক্সভাবে শুরু করতে পারি সেই জন্য না বাজার টাজারগুলো শুক্রবার দিনকেই করে রেখেছে হাজবেন্ড। সমস্ত বাজার গুছিয়ে একদম ফ্রিজ পুরো একদম গুছিয়ে টুছিয়ে নিয়েছি, যার জন্য কি বলতো আজকে অনেকটা বেলা অবধি ঘুমোতে পারলাম, নয়তো অনেকটা সকাল সকাল উঠতে হতো। তোমাদের সাথে তো কমিউনিটিতে শেয়ার করেছিলাম যে রবিবার দিনকে দেওরের রিসেপশন ছিল, তো রিসেপশনে যাবো, তো একটু সাজুগুজু করবো, তো অনেকটা টাইমই লাগবে। প্লাস সংসারের প্রত্যেকটা দায়িত্ব তো নিজের হাতেই কমপ্লিট করতে হবে। আর সত্যি কথা বলতে নিজের হাতে করে যে স্যাটিসফ্যাকশানটা পাই, কাউকে দিয়ে করি সেই স্যাটিসফ্যাকশানটা আমি প্রথমত পাই না, আর আমার সংসারে করে দেওয়ার মতো কেউ নেই। তো নিজের কাজটা নিজেকেই যখন করে নিতে হবে, তো একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নেওয়াটাই বেটার। তো হাজব্যান্ডকে বলেছিলাম সেই জন্য শুক্রবার দিনকে বাজারটা করে দিতে। তো ও এবার থেকে বলেছে শুক্রবার দিনকেই বাজার করবে, যাতে করে রবিবারের দিনটা আমি একটু রেস্ট পাই। কারণ রবিবার দিনটা আমার ভীষণ খাটনি পড়ে যায়, সেটা ও মানে ফিল করে। সারা সপ্তাহ তো মানে কাজের একটা প্রেশার থাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আবার কি রোববার দিনকে একটু বেশি করে ঘুমালে পরে আবার বেলা গড়িয়ে যায় সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে। মানে মাছ বাজার গোছানো, সবজি বাজার গোছানো, সেগুলোকে আবার ফ্রিজে অর্গানাইজ করা, ফ্রিজ পরিষ্কার করা, অনেক কাজ থাকে। তো সেই জন্যে হাজব্যান্ড বললো যে এবার থেকে শুক্রবারেই বাজার করবে। তো একদিকে ভালোই হয়েছে, ওকে শুক্রবার দিনকে বাজার করিয়ে ওর এটা রিয়েলাইজেশনটা হয়েছে যে শুক্রবারে বাজার করাটাই বেটার। আমি তাতে রবিবার দিনকে একটু রিল্যাক্স করতে পারবো। সবারই তো একটু ইচ্ছে হয় বলো রিল্যাক্স মুডে একটু থাকতে। তো আমারও ইচ্ছা করে, কিন্তু রবিবার দিনটা ভীষণ কাজের প্রেশার থাকে। আমার মতো মনে হয় সব গৃহিণীদেরই এই একই সমস্যা, যে রবিবার দিনটা হয়তো অফিস কাচারি ছুটি থাকে, কিন্তু বাড়ির গৃহিণীদের ছুটি নেই। বেশি কাজ যেন মানে প্রেশার পড়ে রবিবার দিনকেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ঘরের অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেল। আজকে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো বাসি বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এখন দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পুটু খাঁচার মধ্যে যখন আটকানো থাকে, তখন এই খাঁচা নিচে যে পাতা কাপড়টা, সেই কাপড়টাকে পুরো একদম মানে এক জায়গায় জড়ো করে রেখে দেয়। তো সেটাকে আবার ভালো করে পাতিয়ে দিলাম। রাত্রিবেলা তো ওকে খাঁচায় রাখা হবে, তো সেই কারণে এখনই না করে রাখলে না রাত্রিবেলা আবার খুব সমস্যা হয়। মানে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়ে ওটা গোছাতে একটু সমস্যাই হয়। তো একবারে করে রাখলাম। তারপর ঘরে জানলাগুলো খুলে দিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিলাম, দিয়ে দেখো এখন ব্রাশ করে নিয়ে ফ্রেশ হব। মানে বাসি নাইটিটা চেঞ্জ করে ভালো করে নিজেকে ফ্রেশ করে তারপর যাব ঠাকুর ঘরে। গোপুসোনাকে ঘুম থেকে তুলবো, কারণ হাজব্যান্ড বেরিয়েছে একটুখানি বাজারে, ওই টুকটাক কিছু জিনিসপত্র আনতে হবে, যেমন টক দই, মার জন্য আজকে টিফিন বাইরে থেকে কেনা টিফিন আনা হবে। আর আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্ট বলতে চা, মুড়ি, বিস্কিট এগুলোই খাবো, আর হাজব্যান্ড তো স্মুদি খাবে। তো শুধু মার জন্য টিফিনটা ও আনতে গেছে, সাথে করে টুকটাক কিছু বাজার লাগবে, মানে যেমন টক দইটা লাগবে, আরও কী যেন বলেছিলাম এখন আমার মনে পড়ছে না। তো সেগুলোই আনতে বাজারে গেছে সকাল সকাল। আর আমি এই ফাঁকে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে সকালের ভোগটা দিয়ে দিলাম, দিয়ে এবার শুরু করব রান্নাবান্না। আর যেহেতু সমস্ত গোছগাছ করা আছে, এমনকি আমি জানো তো চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে রান্নাবান্নাতেও আজকে বেশি সময় না দিতে হয়। তো সেই কারণে আর কি। তো ঠাকুরঘর থেকে এসে ডাইনিংয়ের জানলাগুলোকেও খুলে দিলাম, আর পুটুকে সামনে রেখে দিয়েছি, মানে সামনে যে বারান্দাটা রয়েছে ওখানে ওকে রেখেছি, ও একটু পরেই ঘুমিয়ে পড়বে। তো এখানে জানলাগুলো খুললাম, তখন দেখছি কি মানি প্ল্যান্টের গাছগুলোতে জল একদম কমে এসেছে। তো মানি প্ল্যান্টে জল দিয়ে দিলাম, আর কিছু কিছু পাতা দেখলাম একটু হলুদ হয়ে গেছে, কিছু পাতা একটু শুকিয়ে গেছে, তো সেগুলোকে ফেলে দিলাম। দিয়ে এখন দেখো দুধটা বাড়ন্ত ছিল, তো তোমাদেরকে বলছিলাম যে কি একটা আনতে বলেছি মনে পড়ছে না, তো দুধ, টক দই আর সকালে টিফিনটা মিষ্টির দোকানে যে টিফিন কিনতে পাওয়া যায় পরোটা তরকারি, তো সেটাই নিয়ে এসেছে হাজব্যান্ড। তো দুধটা জাল দিয়ে নিলাম, দুধটা না আসলে না চা খেতে পারতাম না। তো সেই দুধটা আর কি জাল বসিয়ে দিয়ে সাইড বাই সাইড চায়ের জলটাও বসিয়ে দিয়ে চিনির কন্টেনারগুলো রিফিল করে নিলাম। আর এখানে দেখো হাজব্যান্ডকে বলেছিলাম ফুলের মালা আনতে, মানে রাত্রিবেলা মাথায় দেব দেখে, তো খোপা করব, তো খোপার চারপাশ দিয়ে এই করণী ফুলগুলো দেব। তো করণী ফুলই আনতে বলেছিলাম, কারণ এখন বিয়ের সিজন, তো অন্যান্য ফুলের প্রচুর দাম হবে, তাই এই করণী ফুলের মালা 40 টাকা নিয়েছে। তো যাই হোক
নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ অনেকটা সকালে এনেছে তো সেই বিকেলবেলা পড়ে যেতে যেতে শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, তো সেই জন্য ফ্রিজে রেখে দিলাম যাতে করে টাটকা থাকে। আর এদিকে আমি আমার চিয়া সিডটা রেডি করে নিলাম, সাথে করে একটা ড্রাই ফ্রুট লাড্ডু নিয়েছি। তো লাড্ডুর পরিমাণ শেষ হয়ে এসেছে দেখে এখন খুব রেয়ার খাচ্ছি, আবার বানিয়ে রাখতে হবে। আর জলি দিদিভাই তুমি বলেছিলে বসে বসে জল জাতীয় কিছু খেতে, তো এখন থেকে কিন্তু আমি সেটাই করি, মানে যখনই জল খাই না কেন বসেই খাওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে একদিন দুদিন এরকমও হয়েছে যে ভুলে গেছি, বাট ওটা করতে করতে আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। একদিনে তো অভ্যাস হয় না, তো ওটাকে মনে রাখার চেষ্টা করছি, মনে করে করে বসে জল খাওয়ার চেষ্টা করছি। তো চিয়া সিড খেয়ে হাজব্যান্ডকে স্মুদিটা বানিয়ে দিলাম, আর আমাদের চা তো হয়েই গেছিলো, তো চাও বসে খেয়ে নিলাম। বনু আর আমি সকালে বিস্কিট আর মুড়ি দিয়ে চা খেলাম, যাতে করে আর্লি লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিতে পারি। আর ওদিকে বোন বলল কি যে আমি তোকে চিকেনের সমস্ত মানে সবজি টবজিগুলোকে কেটে দিই, তো কাটতে বসেছে। আমি সেই ফাঁকে কি করলাম বলো তো, আমি যা যা রাত্রিবেলা পরবো আর কি, মানে বিকেলে যা যা পরে বেরোবো সেগুলোকে সব বের করে গুছিয়ে রাখলাম। ইভেন কি আমার মেকআপের জিনিসপত্র, তারপর অর্নামেন্ট সমস্ত কিছুই বার করে রাখলাম। আর এই যে ব্লাউজ দুটো তোমাদেরকে দেখাচ্ছি, রিসেন্টলি না এই ব্লাউজ দুটো বানাতে দিয়েছিলাম, তো এটা আর একটা শাড়ির ব্লাউজ। আর আগে যেটা দেখলে সেই শাড়িটাই আর কি বিকেলে পরে যাব। তো এই শাড়িটা 2 বছর আগে আমার মা দুর্গাপুজোর সময় দিয়েছিল, বাট সেই শাড়িটা না পরাই হয়নি, মানে ভাঁজই ভাঙা হয়নি। সত্যি বলতে সেরকম বিয়েবাড়িও পাইনি, তো সেই কারণে এত গর্জের শাড়িটা আর কি ভাঁজও ভাঙা হয়নি, ব্লাউজও বানাতে দেওয়া হয়নি। তো দেওরের বিয়ে মানে ঠিক হওয়ার পর থেকেই আর কি প্ল্যান করলাম যে এই শাড়িটাই পরবো, আর তারপরে ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম। আর এই সেটটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, মানে এই পেন্ডেন্টটা খুব ভালো লেগেছে, একটু অন্যরকম টাইপের। এরকম মানে রানী হারগুলো না বেশ দেখতে ভালো লাগে, কিন্তু পেন্ডেন্টগুলো দেখবে একই রকম একঘেয়ে টাইপের। তো এটার পেন্ডেন্টের ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, ময়ূরের ডিজাইন, তো সেই কারণেই এই পেন্ডেন্টওয়ালা যে রানী হারটা পছন্দ হতে হাজব্যান্ড এটা কিনে দিয়েছে। তো আজকের শাড়ির সাথে এটা পরবো না, আরেকদিন আরেকটা বিয়েবাড়ি আছে, তো সেই জন্য দুটো শাড়ির ব্লাউজ একবারে বানিয়ে নিয়েছি। তো ওই দিনকে বিয়েবাড়িতে গেলে পরে ইচ্ছা আছে ওই মানে রানীহারটা পরার। তো কি করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো রানীহারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ব্লাউজটাও কেমন বানানো হয়েছে সেটা জানিও। পরে তো ভালো করে তোমরা ভিডিওতে দেখতেই পারবে আমি যখন পরবো। তো সমস্ত গুছিয়ে রাখলাম, আরও কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি যেগুলো আর কি পরবো বিকেলবেলা, সেগুলো একটা বক্সের মধ্যে করে গুছিয়ে রেখেছি, যাতে করে কিচ্ছু খুঁজতে না হয়, কারণ সাজতে বসে ওই জিনিসপত্র খুঁজে খুঁজে বার করে সাজতে গেলে না সময়টাও নষ্ট হয়, আর একটা টাইম পর বিরক্তিও চলে আসে। তো সেই জন্য এক জায়গায় গুছিয়ে রাখলে কি সব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর কি। আর তারপরে এই রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, ভাত আর চিকেন সিম্পল, আর আজকে কিছুই রান্না হবে না, চাটনি তো করাই আছে, তো ওই দিয়েই হয়ে যাবে। তো আমার ভাতটাও হয়ে গেছে, চিকেনটা বসিয়ে দিয়ে সিঙ্কে বেশ কিছু বাসন পড়েছিল, তো সেগুলোকেও মেজে নিলাম, মানে চায়ের বাসন যা যা পড়েছিল, প্লাস আরও দুটো একটা টুকিটাকি রান্নার বাসনও ছিল, তো সব কিছু মেজে রাখলাম। আর তোমাদেরকে বললাম না যে মার জন্য সকালে ব্রেকফাস্টে মিষ্টির দোকান থেকে পরোটা তরকারি আনা হয়েছে, তো মিষ্টির দোকানের তরকারিটা মা আবার খায় না, তো মা গুড় দিয়ে পরোটা খেয়েছে, আর তরকারিটা রয়ে গেছিলো, তো হাজব্যান্ড আবার ওটা ভাত দিয়ে খেয়ে নেবে, তো সেটাই প্যাকেট থেকে ঢেলে বাটিতে রাখলাম, আর টক দইটাও কন্টেনারে ভরে রাখলাম, কারণ খাওয়ার পরে আমার হাজব্যান্ডের এক বাটি করে টক দই লাগে। তো মানে না রেডি করে রাখলে না ওই খাওয়া দাওয়ার পরে উঠে টক দই কেটে আবার মানে বেড়ে দিতে হবে, তখন আমি হয়তো সাজতে বুঝতে ব্যস্ত থাকবো বা রেস্ট নিতে ব্যস্ত থাকবো, সেই কারণে একবারে রেডি করে রাখলাম, ওকে বলে দেবো যে ওই কন্টেনারের মধ্যে রয়েছে, ও নিজের মতো করে নিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, আমি রাতে রুটিটাও করে রেখে দিলাম, কারণ কত রাত হবে না হবে যাওয়াটা নিজের ইচ্ছা, কিন্তু আসাটা তো সময়ের ওপরে, তো সেই জন্য যদি খুব রাত হয়ে যায় বোন তো থাকবে, বোন গরম করে দিয়ে দিতে পারবে মাকে, ও নিজেও খেয়ে নিতে পারবে, বাট রুটিটা করা না থাকলে খুব মুশকিল হবে, তাই জন্য একবারে রাতে রুটিটা করে হটপটে রেখে দিলাম। তারপর কিচেনটা ক্লিন করে এই তো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে স্নান করে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর চিকেন রান্না হলে এমনিতেই খিদে বেড়ে যায়, তারপরে সকালে ব্রেকফাস্ট করিনি, খিদে তো পেটে একেবারে মানে ছুঁচোগুলো লাফালাফি করছে, কিন্তু কিছু করার নেই, হাতের কাজগুলো কমপ্লিট না করে তো খাওয়া দাওয়া করতে পারবো না। তো স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সকাল থেকে সুগৃহিণী সকল দায়িত্ব সময় মতো পালন করে এখন বসেছি নিজের সেলফ কেয়ারে। বোন এখানে দেখো নেল পালিশ পরিয়ে দিচ্ছে, পায়ে নেল পালিশ পরা হয়ে গেছে, বা হাতেরও নেল পালিশ পরা হয়ে গেছে, এখন শুধু বাকি ডান হাতের
নেল পালিশটা পরা। তো এই দেখো দুটো হাতই পরা হয়ে গেছে, কেমন লাগছে বলো। আর যেহেতু ঘরে সমস্ত কাজই একা হাতে করি, হাতের নখ একটুও রাখতে পারি না। আর মানে কি বলো তো, নখ একটু বড় হলে পরে অর্ধেক অর্ধেক করে ভেঙে যায়, আর সেইটা ভালো লাগে না একদম। আর আমার হাতে দেখবে না তোমরা কখনো নেল পালিশ থাকে, ওই আধখাচরা নেল পালিশগুলো দেখলেও খুব বাজে লাগে। তো সেই জন্য আমি নেল পালিশ মানে কোনো অনুষ্ঠানে গেলে পরে যদি পরিও, পরে এসে ওটাকে তুলে ফেলি। ওই খাওয়া নেল পালিশগুলো দেখতে না খুব বাজে লাগে, হাতটা কেমন যেন লাগে। আর নখ বড় অবস্থায় তো তোমরা হয়তো আমাকে কোনো দেখোইনি, কিন্তু বিয়ের আগে জানো তো আমার ভীষণ নখ বড় করার শখ ছিল, আর করতামও। তখন তার সেরকম এত কাজের চাপ ছিল না, কিন্তু এখন তো সংসারের A to Z সমস্ত দায়িত্বই পালন করতে হয়। তো সেই সব করতে গিয়ে রূপচর্চাটা অ্যাকচুয়ালি অর্থে হয় না, মানে বিশেষ করে সব নখ টোক বড় করাটা তো একদমই হয় না। তবুও চেষ্টা করি যতটুকু নিজেকে মেনটেন করে রাখার। তো কিছুক্ষণ বসে হাতে নেল পলিশটা শুকিয়ে এখন লেগে পড়েছি শাড়ি প্লিট করতে। এটা একটা বড় কাজ, যে কোনো জায়গায় শাড়ি পরার আগে আমি এরমভাবে বিছানার ওপরে শাড়িটাকে ফেলে না ভালো করে প্লিট করে নিই, পুরো সুন্দর করে পাট করে প্লিট করে নিই, যাতে করে প্লিটটা সুন্দর হয়। আর এরকম মানে শাড়ি প্লিট সুন্দর না হলে না দেখবে ভালো লাগে না। আর আজকে একটু অন্যরকম স্টাইলে শাড়ি পরবো, সেটাই প্ল্যান করেছি, তো সেই জন্য প্লিটটা তো সুন্দর হতেই হবে। তো শাড়িটা যথেষ্ট ভারীও আছে, তাই জন্য আগে ভাগে প্লিট করে রাখলে কি একটু সমান হবে। শাড়ির প্লিটগুলো যখন মানে গায়ের ওপরে ফেলবো তখন সুন্দর করে সেট হবে বা বসে থাকবে। তো সেই জন্য আগে ভাগে প্লিট করে সেফটি পিন দিয়ে রেডি করে রাখলাম। আর এখানে চুলটাকে একটুখানি হালকার ওপরে কার্ল করে নিলাম আমার একটা কার্লার দিয়ে। তো কার্ল করে জাস্ট একটা খোপা করে নিয়ে এখন রেডি হতে শুরু করে দিয়েছি। ব্লাউজটা পরে নিয়েছি, তো হালকা ফুলকার ওপরেই রেডি হব, খুব বেশি একেবারে চড়া লাউড মেকআপ করবো না, সিম্পলের ওপর রেডি হব। বাট অনেক দিন পর সাজুগুজু করার সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া কিছুতেই করা যাবে না। তো যেরমভাবে প্ল্যান করেছি সেরমভাবেই সাজুগুজু করব। আর আমার মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র রয়েছে সাজুগুজু করার, তো সেই সব জিনিসপত্রগুলোকেই ইউজ করে সাজুগুজুটা করছি। তো আই মেকআপ আমার ডান, তোমাদের সাথে তো শেয়ার করলামই হালকা করে। তো এখনও কিছু টাচ আপ বাকি আছে, তো সেইগুলো আস্তে আস্তে দেবো। আর এখন মুখে ফাউন্ডেশন লাগাচ্ছি, তো সিম্পলের ওপরেই রাখবো। বেশি চড়া মেকআপ প্রথমত আমাকে মানায় না, আর দ্বিতীয়ত হচ্ছে ভালোই গরম লাগছে। আর আমি যে পরিমাণে ঘামি তাতে করে বেশি চড়া মেকআপ করলে পরে ঘেমে জল হয়ে যাব। আর এই ঘামের হাত থেকে বাঁচতে এবং গরমকালে মেকআপটাকে লং লাস্টিং করতে ওয়াটারপ্রুফ মেকআপ তো বেস্ট, বাট আমার কাছে ওয়াটারপ্রুফ মেকআপ এখন কিছুই নেই। আমি জাস্ট যখন শিখেছিলাম তখন কিছু প্রোডাক্ট তুলেছিলাম, সেগুলো দিয়েই টুকটাক কাজ করতাম। তারপর তো করোনা আসার পর থেকে আস্তে আস্তে সবই স্টপ হয়ে গেল। তো যাই হোক, আমি আর নতুন করে প্রোডাক্ট তুলিনি, বাট এখন বেশিরভাগ মুয়াদেরই দেখবে যে সোয়েট ফ্রি মেকআপ বা ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েই তারা কাজ করে, যারা প্রচণ্ড পরিমাণে ঘামে। আর আরেকটা জিনিস, যখন আমরা শিখেছিলাম তখন আমাদের যে টিচার ছিলেন উনি বলেছিলেন যে যত কম কোয়ান্টিটিতে ফাউন্ডেশন নেবে তত কম সোয়েট হবে, ফাউন্ডেশন কম আর ঘামটাও তাতে কম হয় আর কি। তো সেইটাই আমি ফলো করি। আমার যেহেতু প্রচণ্ড ঘাম হয়, ফাউন্ডেশনটা খুব কম কোয়ান্টিটিতে নিই, আর সেটাকে ভালো করে ড্যাবিং করি। ড্যাবিংটাই হচ্ছে আসল, ভালো করে ড্যাব করলে পরে মুখে খুব ভালোভাবে সেট হয় ফাউন্ডেশনটা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের সাথে কথা বলতে দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তবুও যতটুকু পারলাম একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আই মেকআপটা লাস্টলি এরকম হয়েছে। চুলটাও বেঁধে নিয়েছি, ফুলটাও মাথায় বোন বেঁধে দিয়েছে, তো কোনো রকমে আর কি বেঁধেছে, ও অত ভালো পারে না। আর এই হচ্ছে গিফট, তোমাদের সাথে তো গিফটটা শেয়ার করা হয়নি। তো এই পলার রিংগুলো এখন ভীষণ ভাইরাল, তো এই পলার রিংগুলোই দেওয়া হয়েছে আমার যাকে। এখন আর তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলার একটুও সময় নেই, রেডি হয়ে নিয়েছি এইভাবেই, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। আর কি বলবো, বাঙালির টাইম মানে বুঝতেই পারছো। তো চলো এখন বেরোই, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই তো বিয়ে বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে আমার মাস্তুতো দেওর আর তার ওয়াইফ, ওর নামও দেবলিনা। আর কনেযাত্রীও কিছুক্ষণ পর চলে এসেছিল। তো মানে ব্রাইডের বান্ধবী এবং তার হাজব্যান্ডদের নিয়ে আর কি এখানে ফটো সেশন চলছে। ওদের বিয়ের সিঁদুরদানের একটা সুন্দর মুহূর্তকে ফটো ফ্রেম বন্দি করে দেখো রিসেপশনের দিন আর কি নিয়ে এসেছে। আর এখানে মেবি এটা ব্রাইডের মাই হবেন। তো মাকে দেখে তো আমাদের ব্রাইড একেবারে আবেগঘন হয়ে পড়েছে, আর সেটাই স্বাভাবিক। একদিন মাকে না দেখে থাকাটা ভীষণই
ডিফিকাল্ট। আর ওদের যেহেতু একদিন বাদে আর কি রিসেপশনটা হচ্ছে, তো 2 দিন বাদে মাকে দেখছে, তো স্বাভাবিক খারাপ লাগাটা তো থাকেই। আর এই মুহূর্তটা যে কি, সে যে পার করে এসেছে সেই একমাত্র ফিল করতে পারে যে নিজের বাড়ির লোককে দেখতে পাওয়া রিসেপশনের দিনটা একটা আলাদাই মুহূর্ত কাজ করে আর কি নিজের ভিতরে ভিতরে। তো যাই হোক, আমরা দেখো কিছুক্ষণ বসে স্টার্টার খেয়ে কিছু ফটোটা তুলেছি, রিলস করেছি। তারপরে 8:30 পৌনে 9টা বাজে, সেই মুহূর্তে আর কি রাতে ডিনার করতে বসে পড়েছিলাম, কারণ আমাদের তো ফিরতেও হবে। আর এটা হচ্ছে রিসেপশনের মেনু কার্ড। আর আমার দেওরের নাম কিন্তু অভিজিৎ, কিন্তু এখানে নামে স্পেলিংয়ে একটু মিস্টেক আছে, ভয় হসিটা নেই, তো অভিজিৎ হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো নিচে নেমে এসেছি। এসে এখন একটা ঘরের মধ্যে বসে বসে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমাদের এক রিলেটিভের জন্য ওয়েট করছিলাম, তো ওনারা খেতে বসেছেন, তো আমরাও খেতে বসেছি। তখন ওনারা এসেছেন, এখন ওনারা খেতে বসেছেন, ওনাদের সাথে একটু কথা বলবো দেখে আর কি ওয়েট করছিলাম। আর সময় নষ্ট না করে বাইরে বসে বসে আর কি আইসক্রিম খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে এলে পরে একটু কথা বলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। একটু আগে দেখেছো সজনির লুকে, আর এখন দেখছো গাজনির লুকে। বাড়িতে এসে পুরো একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। বিভৎস গরম লাগছিল, আর তার মধ্যে দেখবে মাটন খেলে পরে না একটু বেশিই গরম লাগে। তো এত গরম লাগছিল, মানে কতক্ষণে শাড়িটা ছাড়বো। কিন্তু বাড়ি এসে না ফুল লেন্থ মিররের সাথে ভালো করে যাওয়ার সময় ফটো তুলতে পারিনি, তো বাড়ি এসে বেশ কিছু ফটো তুলেছি। ফটো তুলে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর রুটি তো সকালেই করে রেখে গেছিলাম, ওগুলো এসে গরম করলাম, বোন আর মা খেয়ে নিয়েছে। আর এখন শুধু জল খেয়ে যাচ্ছি আমি আর হাজব্যান্ড। আর জল খেয়ে খেয়ে পেট একদম জয়ঢাক হয়ে গেছে, মানে কি বলবো, শোবো কী করে বুঝতে পারছি না। মানে খাইনি বেশি, গরমের চক্করে বেশি খাইনি, কিন্তু কি জল খেয়ে খেয়েই পেট ভরে যাচ্ছে। তো এই হয়, বিয়ে বাড়িতে গেলে পরে অল্প একটু খেলেই মানে বেশি পেট ভরে যায়, আর মনে যেন কত খেয়েছি এরকম লাগে। তো যাই হোক, বাড়ি এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম। আর মেকআপটা যত সময় যাচ্ছিল না তত আরও বেশি লং লাস্টিং হচ্ছিল। বসবে যত ভালো, যত সময় যাবে তত ভালো ফ্ললেস হবে মেকআপটা। তো বেশ ভালো লাগছিলো, মানে তুলতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু তুলতে তো হবে, ওগুলো পরে তো আর শোয়া যাবে না, বা মেকআপ করেও শোয়া যাবে না। তো বাড়ি এসে ফেস ওয়াশ করে নিয়ে মুখে ক্রিম টিম লাগিয়ে চুল টুল বেঁধে নিয়েছি। আর চুল বেঁধে না শুলে আমার রাতে ঠিকঠাক করে ঘুমই আসে না। আর এত ক্লিপ বুঝেছিলাম মাথার মধ্যে, তো ভীষণ অস্বস্তি হচ্ছিল, মাথাটা পুরো ভার হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি বাড়িতে তো ওরকমভাবে থাকি না, থাকি তো পুরো একদম কি বলবো ফকিনীদের মতন, তো অত সাজগোজ তামঝাম একদমই ভালো লাগে না। কিন্তু সাজতে আমি ভীষণ ভালোবাসি। এখন মানে সেরকম বিয়েবাড়িও পড়ে না, আর কোথাও সেরকম যাওয়া হয় না, যার জন্য সাজুগুজোও হয় না। তো বহুদিন পর একটা বিয়েবাড়ি পেলাম, তাও নিজেদের ক্লোজ রিলেটিভ বলেই এত সাজুগুজো করতে পেরেছি। আর 2 বছর ধরে শাড়িটা পরেছিল, সেই শাড়িটার আজকে অবশেষে একটা সদ্গতি হলো, ঠিকঠাক করে পরতেও পেরেছি এবং সুন্দর করে সাজুগুজোও করতে পেরেছি যেভাবে প্ল্যান করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।